গমের উপর যে তারা যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন হচ্ছে বিস্কুট কোম্পানি অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? তো এই জিনিসগুলোর দাম তো বাড়বে। এগুলোর ভোক্তা কারা? এগুলোর ভোক্তা হচ্ছে সাধারণ। তারা তো শুধু ইউএস এর সাথে ডিল করেন নাই, তাড়াহুড়ো করে, তারা জাপানের সাথেও তাড়াহুড়ো করে ডিল করছেন। ওকে, তারা হচ্ছে সাউথ কোরিয়ার সাথেও তাড়াহুড়ো করে ডিল করছেন। তো এই ডিলগুলো কিভাবে হয়েছে তার কোনো কিছুই আমরা জানি না। ইউএসএ সুপ্রিম কোর্ট এটাকে অলরেডি হচ্ছে তাদের কনস্টিটিউশনের আন্ডারে এটাকে বাতিল করেছে ইম্পোর্টের মধ্যে। তো এটা অবভিয়াসলি আমাদেরকে একটা জায়গা করে দিচ্ছে, একটা ব্রিদিং স্পেস দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, নির্বাচনের ঠিক 3 দিন আগে ইউএসটিআর এর ফেসবুক পেজ থেকে আমরা জানতে পারলাম যে বাংলাদেশ আমেরিকার সাথে একটি চুক্তি করেছে। অদ্ভুত বিষয়, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই চুক্তি বিষয়ে আমাদেরকে কখনোই কোনো কিছু জানানো হয়নি। নির্বাচন গেল, তারপরে এই যে আজকে 22 তারিখ, এই কয়েকদিনে জাহিদ হোসেন, তিনি দায়রার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তিনি একটি প্রাইমারি রিসার্চ করেছেন এই চুক্তির উপরে। আজকে আমরা আসছি তার সাথে কথা বলার জন্য এই চুক্তি বিষয়ে। জাহিদ, এত কিছু থাকতে আপনি কেন এই চুক্তি নিয়েই রিসার্চ করতে গেলেন? কারণ আমি দায়রাতে ইকোনমিক পলিসি ক্লাস্টারে আছি। আচ্ছা, ইকোনমিক রিলেটেড রিসার্চ করা আচ্ছা। আমাদের বড় ইস্যু ছিল। আমরা এই যে চুক্তিটা হওয়ার যে প্রসেসটা আমরা দেখলাম, সেই প্রসেসটা দেখলাম এরকম যে প্রথমেই ইউএসএ আমাদের উপর 37% ট্যাক্স চাপালো, তারপর সেটা 20%-এ নামালো, তারপর চুক্তি করার জন্য প্রেশার দিয়ে 19%-এ নামিয়ে চুক্তিটা করালো। তাহলে আমরা এটাকে অনেকে আবার সুবিধা হিসাবে দেখছে, এটাকে কি আমরা আসলে সুবিধা হিসাবে দেখতে পারি কিনা? যদি এটা নিয়ে খুব বিস্তারিত আলাপ করতে চাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি শুরু করতে হবে হচ্ছে এই 37% শুল্কটা অ্যাকচুয়ালি কিসের উপর ছিল। মানে এই যে ট্যারিফটা দেওয়া হয়েছিল রেসিপ্রোকাল ট্যারিফ নামে, তো সেটা অ্যাকচুয়ালি কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল? সো ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন, তো তখন থেকেই আর কি একটা কথা চলছিল যে হচ্ছে তার ইকোনমিক পলিসি, তার নির্বাচনী ইশতেহারে, ম্যানিফেস্টোতে সে একটা জিনিস বারবার করে বলে গেছেন যে হচ্ছে ইউএসের যারা শিল্প, সেটাকে সে প্রোটেক্ট করবে, ঠিক আছে? তো এটা একটা প্রোটেকশনিস্ট মেজারই ছিল, সেটা নিয়ে কোনো ডাউট নাই। বাট জিনিসটা অ্যাকচুয়ালি এই 2025 সালের বা 2024 সালের শেষের দিকে শুরু হয়েছে জিনিসটা, এরকম না। 2018 থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ তার যে বাণিজ্যিক প্রতিযোগী আছে, সেটা তো চায়না, তাকে উদ্দেশ্য করে সে নানা রকমের ট্যারিফ দিয়ে গেছে, তাই না? সো এখন সে যখন ক্ষমতায় আসলো, তো 2025 সালে তার একটা জিওপলিটিক্যাল কারণেই ছিল যে হচ্ছে আমেরিকাকে সে একটা গ্লোবালি কি বলে যে হেজিমনিক পাওয়ার, যেটা সেটা হচ্ছে একদম ব্ল্যাটেন্টলি সে সব জায়গায় ইম্পোজ করতে চাচ্ছে, ঠিক আছে? সো সেই জায়গাটা থেকেই এটাকে শুধুমাত্র ইকোনমিক্সের জায়গা থেকে না দেখে এটাকে আমাদের জিও ইকোনমিক অ্যান্ড জিও পলিটিক্সের একটা জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে। সো সেই জায়গাটাতেই ট্রাম্প যেটা করলেন, তিনি হচ্ছে এই ট্যারিফ মেজারমেন্টগুলোকে সে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে গ্লোবাল ডমিনেন্সে ইউজ করা শুরু করলেন। এটা তো সেই 18 শতকে ফিরে যাওয়ার মতন। অফকোর্স, কজ লাইক আপনি যদি হচ্ছে জিনিসটা দেখেন যে কিসের বেসিসে হচ্ছে বাংলাদেশকে 37% দেওয়া হলো। ওকে, তো বাংলাদেশকে 37% ট্যারিফটা দেওয়া হলো, রেসিপ্রোকাল ট্যারিফটা, এই শর্ত মানে এই হিসাবে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি অনেক। ওকে, তো এখন এইভাবে যদি চিন্তা করি তাহলে তো হচ্ছে আমার কম্পারেটিভ অ্যাডভান্টেজের যে আমরা ট্রেডের থিওরি আমরা পড়ে আসি, ব্যাপার হচ্ছে ট্রেডকে আমরা যেভাবে বুঝি গ্লোবাল ইকোনমিতে, তো এটা তো তার সাথে একদমই কোনোভাবেই যায় না যে হচ্ছে আমি একটা দেশ থেকে কম বাণিজ্যিক বেনিফিট নিতে পারছি, তাই বলে হচ্ছে আমি সেখানে হচ্ছে ট্যারিফ ইম্পোজ করে। সো এটা তো ওইভাবে হয় না। সো এটা যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব তিনি যখন হচ্ছে ট্যারিফগুলা দিয়েছেন, তখনই হচ্ছে ইউএস এর নানা ইকোনমিস্টরাও এটার আগে প্রতিবাদ করেছেন, বলছেন যে এটা ইউএস এর ইকোনমিতে একটা খারাপ প্রভাব আনবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি খারাপ প্রভাব আছে। আচ্ছা, এটা কি গ্লোবালি হচ্ছে গিয়ে বিজনেসটাকে আরেকটু মন্দার দিকে ঠেলে দিতে পারে কিনা? সেটা আমরা আর কি দেখতে পাবো ভবিষ্যতে। আচ্ছা, এই চুক্তির একটা ক্লজে বলা আছে যদি বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা কাপড়টা ইউএসএ থেকে কিনে আনে তাহলে শুল্ক প্রায় 0% মতো পড়বে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা ব্রাজিল বা আফ্রিকা থেকে বা ভারত থেকে যেই সুতা আনতাম বা যে কাপড়টা আনতাম, সেই কাপড়টা আমাদেরকে আরও সস্তায় দেওয়া হতো এবং ট্রান্সপোর্টেশন কস্ট মিলিয়ে
বা সময় মিলিয়ে আমাদের খরচ আরো কম পড়তো। তাহলে এই যে সুবিধাটা বলা হচ্ছে যে সুবিধাটা পাবে, এই সুবিধাটা আসলে কার কাজে আসবে? এখন আমাদের দেখতে হবে যে হচ্ছে গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভনেসের দিক থেকে আমার অবস্থানটা কি, ঠিক আছে? তো বাংলাদেশের যে আমাদের গার্মেন্টস শিল্প, এটা তো রেডিমেড গার্মেন্টস শিল্প, তাই না? আমরা এখানে জাস্ট অ্যাসেম্বলি করি। ওকে, আমরা এখান থেকে ইভেন সুইটাও আমরা কিনে আনি না, আমরা তুলাটাও বাড়ি থেকে কিনে আনি। সো আমাদের এই কটন অ্যান্ড হচ্ছে হ্যান্ডমেড ফেব্রিক যেটা আছে, তো এই কাঁচামালগুলো আমরা মেইনলি কিনে আনি হচ্ছে ইন্ডিয়া থেকে। ওকে, বাট রিসেন্ট টাইমসে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার যে সাস্টেনেবল কটন, তো সেটার দাম আর কি কাইন্ড অফ বেশ ভালোই বেড়ে গিয়েছে। যেমন এখন হচ্ছে গিয়ে পার পাউন্ড তুলার দাম ইন্ডিয়ান, সেটা হচ্ছে 80 থেকে 85 সেন্টের মতো। ওকে, সো তাই হচ্ছে আমরা যদি দেখি একটা সময় যখন আমাদের ওভার ডিপেন্ডেন্স আসলে ইন্ডিয়ান তুলার উপর, সেটা এখন আস্তে আস্তে আমাদের কমে গেছে অনেক, সেটা এখন 15%-এ চলে আসছে। আমাদের মেইনলি আমরা হচ্ছে ইম্পোর্টটা করি আফ্রিকান কান্ট্রিগুলো থেকে। সো আফ্রিকান কান্ট্রিগুলোকে যদি আমরা টোটালি হিসাব করি অ্যাজ এ ক্লাস্টার, তো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের তুলা আমদানির 40% হচ্ছে আমরা আফ্রিকান কান্ট্রিগুলো থেকে আনি। আর হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট ইম্পোর্টার যদি আমরা ধরি এই ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে ব্রাজিলের থেকে আমরা হচ্ছে 20% টন। ওকে, সেখানে ইউএসের অবস্থানটা, সেখানে ইউএসের মার্কেট সাইজটা হচ্ছে বাংলাদেশের ইম্পোর্টে, মানে তুলার ইম্পোর্টে মাত্র 7%। ওকে, ইউএসের তুলার দাম ব্রাজিল বা ইস্ট আফ্রিকার যে কান্ট্রিগুলো আছে সেগুলার তুলার দামের থেকে অ্যাটলিস্ট 10% বেশি, ব্রাজিলের তুলার থেকে 20% বেশি। ওকে, সো এইখানে যে সমস্যাটা হচ্ছে, আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো, গার্মেন্টস প্রোডাক্টগুলো, যে অ্যাপারেল প্রোডাক্টগুলো আমরা হচ্ছে ইউএসএতে ইম্পোর্ট করবো, সেগুলো আমার ইউএসএ তুলা আমাদেরকে আমদানি করে আনতে হবে। সো এখানে আমাদের অবভিয়াসলি হচ্ছে আমার কস্টটা বেড়ে যাচ্ছে, তাই না? আমার অ্যাসেম্বলি কস্টটা বেড়ে যাচ্ছে, কারণ আমার তুলার কস্ট বেড়ে যাচ্ছে। আমার হচ্ছে লোকে টাইমের উপর যে একটা ভেরিয়েবল আছে, সেটাও আমার হচ্ছে লোকে এখানে কাজ করবে। তো সব কিছু হিসাব যদি আমি করি, আমার অ্যাকচুয়ালি যে হচ্ছে 0% মানে এক্সট্রা ট্যারিফটা দেওয়ার কথা ছিল, ঠিক আছে? তো এখানে আমার হচ্ছে এখানে 0-তে আসছে 37-এর জায়গায়। সেটা অ্যাকচুয়ালি আমার কতটুকু লাভ করছে সেটা আমি বুঝতে পারবো তখনই যখন হচ্ছে কি আমার বাকি মার্কেটগুলো বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশ আরও যেসব জায়গায় হচ্ছে এক্সপোর্ট করে, সেই সব কান্ট্রিতে আমার এক্সপোর্টে কী পরিমাণে এফেক্ট হচ্ছে সেটার উপর। কারণ হচ্ছে আপনি শুধুমাত্র ইউএসএতে এক্সপোর্ট করার জন্য ইউএসএ তুলা কিনবেন না, হ্যাঁ, এটা কেউই করবে না। তো সে যদি হচ্ছে গিয়ে অন্য কোনো একটা থার্ড কান্ট্রিতেও তার এক্সপোর্ট করা লাগবে, সে হচ্ছে গিয়ে একটা বিরাট পোর্শন অফ তুলা হচ্ছে সে ইউএসএ থেকেই তখন নেবে, তাই না? মানে ওই গেমটা তো বেশি এটাই। দামে তুলোটা কিনে আবার Exactly. ইউরোপেও বিক্রি করা লাগছে একই এটা দামে, এটা হওয়ার একটা যেটা বিশাল আমি বড় চান্স আছে। অন্য দেশ থেকে কম দামেও কিনতে পারতাম। তো আচ্ছা, এখানে আমার গ্লোবাল মার্কআপের একটা বিষয় থাকবে। এবং এখানে নানা ধরনের শর্তও যুক্ত করা আছে যে ওই কাপড়টা ট্রেস করে আসলে ইউএস এর কাপড় কিনা, সেই ট্রেস সংক্রান্ত হচ্ছে গিয়ে নানা ধরনের শর্তাবলী আছে, এবং সেটা আসলে ব্যবসায়ীরা যেটা নিয়ে চিন্তিত যে ট্রেস করার পর তারা বলতে পারবে কিনা যে এটা মার্কিন সুতা কি সুতা না, সেটা নিয়ে তারা হচ্ছে গিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা করবে কিনা, এটা নিয়েও ব্যবসায়ীরা বেশ চিন্তিত। টু বি অনেস্ট, এখন শুধুমাত্র ব্যবসায়ী ক্লাসটাকে তো আমরা লাইক যেভাবে চিনি বাংলাদেশের ক্ষেত্রে, যে হচ্ছে বড় বড় ব্যবসায়ী যারা আছে, তাদের অবভিয়াসলি হচ্ছে এখন যদি ইনস্টিটিউশনালি আমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে চাই, তাহলে তাদের একটা বিশাল বড় লবিং আছে অলরেডি। আচ্ছা, ওকে, সো আপনি তাদের লেখা যতই পড়বেন না এখানে, তো আপনারা দেখতে পাবেন যে হচ্ছে তারা বলছে যে লাইক ইউএসএর তুলা আমার যদি এখানে আসে, তাহলে আমার কম্পিটিটিভনেসে একটা ভালো হিসাব আসতেও পারে, ঠিক আছে? সো হচ্ছে বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার হচ্ছে যে বাকি যে কস্ট মার্কআপটা হচ্ছে, সেটার অ্যাকচুয়াল কস্ট বেয়ারারটা হবে হচ্ছে আমার ছোট সাইজের বা মাঝারি সাইজের যে এক্সপোর্টার তারা। তো আমাদের মূল চিন্তার জায়গাটা হচ্ছে যে আমাদের মাঝারি যে এক্সপোর্টাররা আছে, তারা এটা কিভাবে কোপ আপ করবে। আচ্ছা, এই চুক্তির আরেকটা ক্লজে বলা আছে যে প্রায় $21.5 বিলিয়ন মতো অ্যাগ্রো প্রোডাক্টস, বোয়িং বিমান, তারপর হচ্ছে গিয়ে তুলা, এগুলো হচ্ছে গিয়ে ইউএস থেকে আমাদের কিনতে হবে, এবং এটা মাস্ট বাই আর কি, মানে এটা আসলে চাপিয়ে দেওয়া হবে। অ্যানেক্স 3 এর সেকশন 6। ওকে, সো এখানে যে হিসাবটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এলএনজি আমার আনতে হবে হচ্ছে $15 বিলিয়ন 10 বছরের সম্ভবত, আর হচ্ছে $3.5 বিলিয়ন হচ্ছে এই
বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী, ওকে, সো $8.5 বিলিয়ন। এর বাদে আরও অনেক কিছু আছে, যেমন সামরিক অস্ত্র, সেখানে হচ্ছে আমরা ইউএসএকে প্রাধান্য দিব। তারপরে হচ্ছে ধরেন বোয়িং বিমানের একটা হিসাব আছে, সো বোয়িং বিমানের ওই হিসাবটা যদি আমরা নিই তাহলে এই জিনিসটা আসলে $21.5 বিলিয়ন না, সেটা আসলে আরও এর বেশিও হতে, আরো বেশি। ঠিক আছে। সো এখন এই কস্টের হিসাবটা আমাদেরকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই কস্টটা করে যদি অ্যাকচুয়ালি আমি আমার মার্কেটের কম্পিটিটিভনেসটা আমার এটা কি একটু বজায় রাখতে অদ্ভুত পারতাম। না যে হচ্ছে গিয়ে এই অফকোর্স এটা অদ্ভুত, এই জিনিসটা তো আমরা ডিমান্ড করছি এরকম না, ওরা ডিমান্ড করে আমাদের উপর আপনি চাপিয়ে যদি দিচ্ছে। দেখেন যে গম কেনার যে শর্তটা দেওয়া আছে, ঠিক আছে, আমরা গম কিনি হচ্ছে প্রায় 60%-এর মতো হচ্ছে ইউক্রেন আর রাশিয়ার থেকে, ঠিক আছে। সেইখানে হচ্ছে ইউএস এর গমের থেকে অ্যাটলিস্ট 20-25% দাম কমে আমরা পাই, ঠিক আছে। ইউএস এর গমের দাম হচ্ছে $270 করে পার মনে, আর হচ্ছে ইউএসএ রাশিয়ার ইয়াতে পরে হচ্ছে $220-240 মতো, ওকে। সো এখানে তো অবভিয়াসলি এই সবগুলো কাজ করবে, কজ লাইক এই গমের উপর যে তারা যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন হচ্ছে বিস্কিট কোম্পানি অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। তো এই জিনিসগুলোর দাম তো বাড়বে, এগুলোর ভোক্তা কারা? এগুলোর ভোক্তা হচ্ছে সাধারণ মানে মানুষজন। এই তাদের এই পকেটে চুক্তির টাকা এফেক্ট ঢুকবে। আসলে আমাদের প্রাইস লেভেলের উপরও পড়তে পারে। হ্যাঁ, এটা আমাদের অবভিয়াসলি আমাদের প্রাইস আচ্ছা। লেভেলকে এফেক্ট করবে। আচ্ছা, এই চুক্তিতে আরেকটা জায়গায় বলা আছে যে নন মার্কেট কান্ট্রিজ যেগুলো মানে চায়না বা রাশিয়াকে বুঝিয়েছে যেখানে। এখানে রাশিয়াকে সেই- বোঝায় না, বেসিক্যালি চায়না চায়না। অথবা হচ্ছে অন্যান্য কমিউনিস্ট কান্ট্রি যারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নন মার্কেট কান্ট্রিজের সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশ যদি কোনো চুক্তি করতে চায় তাহলে মানে ইউএসএ স্বার্থকে দেখতে হবে আর কি। তাহলে এই জিনিসটা আসলে বাংলাদেশের জন্য কতটা ফিজিবল যে বাংলাদেশ ইউএসএ স্বার্থ রক্ষা করে অন্য দেশের সাথে চুক্তি করবে কি করবে না সেটা নিয়ে চিন্তা করবে? এটা তো মানে অবভিয়াসলি আমার যে সেলফ ডিটারমিনেশনের প্রশ্ন, যে আমার হচ্ছে আমার সার্বভৌমত্বের প্রশ্ন, সেখানে আমার এখানে অবভিয়াসলি আঘাত করবে। যেমন হচ্ছে আমি কার সাথে হচ্ছে ডিল করব, কার কাছ থেকে আমি লাভবান হচ্ছি, সেটা এখানে আমার কোনো মুখ্যতা পাচ্ছে না। আমার মুখ্যতা পাচ্ছে হচ্ছে একটা মাত্র পক্ষকে, তাকে আমার খুশি করে রাখা, তাই না? সো যেমন ধরেন এইখানে চুক্তিতে এগ্রিমেন্টে আরও যেসব জিনিসপাতি আছে, যেমন হচ্ছে ইউএসএ ডিটারমাইন করছে যে কোনটা বিলো মার্কেট প্রাইস, ওকে। সো বিলো মার্কেট প্রাইস যখন হচ্ছে গিয়ে ইউএসএ ডিটারমাইন করে দিচ্ছে, তার মানে হচ্ছে সে মার্কেট কম্পিটিটিভনেসের জায়গাটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। সে তার দেওয়ার দামটাকে ধরতেছে হচ্ছে এটা জাস্ট মার্কেট প্রাইস, এটার নিচে যদি কেউ সাপ্লাই দিতে পারে আপনাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে বিলো মার্কেট প্রাইস, এখান থেকে কিছু নেওয়া যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে ওরা ক্লোজ মার্কেট ইকোনমি, ওইখানে নানাভাবে হচ্ছে ওরা যেহেতু ওপেন মার্কেট না, সো হচ্ছে লাগে এখানে কম্পিটিটিভনেসটা ইউএসএর নষ্ট হচ্ছে। এটা হচ্ছে লাগে ইউএসএর যুক্তিটা, যে যুক্তিটা থেকে হচ্ছে তারা ওই ক্লোজ মার্কেট বা হচ্ছে লাগে নন মার্কেট ইকোনমির ক্লজটা এখানে আছে, যেটা কিনা বেসিক্যালি টার্গেট করা হচ্ছে। তার মানে এটা ফ্রি মার্কেটকেও ফ্রি ট্রেডিংকেও হচ্ছে গিয়া ফ্রি গ্লোবাল ট্রেডটাকে আমার বাধা দিচ্ছে। আচ্ছা, ওকে। তো বেসিক্যালি এটার ইয়াটা কি ছিল, যে হচ্ছে টার্গেটটা ছিল চায়না। এটা বাদেও আপনি দেখবেন হচ্ছে গিয়ে এই চুক্তিতে আরও কিছু ক্লজ আছে, যেমন হচ্ছে যে ইউএসএর স্বার্থ লঙ্ঘন করে এরকম কোনো কান্ট্রির সাথে হচ্ছে বাংলাদেশ সে কোনো রকমের এফটিএতে যেতে পারবে না, বা হচ্ছে তো সে ইভেন লাইক নিউক্লিয়ার ডিল নিয়ে একটা ক্লজ আছে, সেখানে বলা হচ্ছে যে ইউএসএর সাথে সাংঘর্ষিক কোনো দেশের থেকে সে হচ্ছে কোনো নিউক্লিয়ার রড বা হচ্ছে নিউক্লিয়ার চুল্লি এগুলো সে আমদানি করতে পারবে না। সো যদি এটার বাস্তবতাটা দেখেন, আমরা একটা রূপপুর পরমাণু প্রকল্প আমরা হাতে নিয়েছি, ঠিক আছে। এটা আমাদের প্রায় ডান হয়ে গেছে, আমাদের হচ্ছে জাস্ট নিউক্লিয়ার রডগুলো কেনা বাকি, দেন হচ্ছে এটাকে আমাদের ন্যাশনাল গ্রিডে যুক্ত করা বাকি। সেইখানে আমাদের লাইন মানে চ্যানেলটা কী ছিল ফাইন্যান্সিংয়ের, সেটা ছিল হচ্ছে আমাদের $500 বিলিয়ন আমরা রাশিয়ার থেকে এনেছি, আমরা হচ্ছে অস্ট্রোমের থেকে হচ্ছে প্রাতিষ্ঠানিক হেল্প নিয়েছিলাম, তাই না? সো সেই জায়গাটা এখানে পুরোপুরি আঘাত করছে। এটা কি ইন ফিউচারের জন্য নাকি বর্তমানে যে এক্সিস্টিং এটা রেটিফাই হওয়ার সাথে সাথে রেটিফাই হওয়ার সাথে সাথে? তাহলে আমাদের এক্সিস্টিং যে প্ল্যানগুলো চলছে, চলমান প্ল্যানগুলো, সেগুলো থমকে যাবে। থমকে যাবে সব। আচ্ছা, চুক্তি ভাঙলে বাংলাদেশ কোথায় আপিল করবে, কোন আদালতে যাবে সেটার কোনো ব্যবস্থা নেই, বিচারক হবে আমেরিকা নিজে। মানে এই পুরো ডিলিংটাতে কি মানে থার্ড পার্টি বা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনেরও আসলে কোনো না, এখানে তো কোনো ইনভলভমেন্ট এখানে নেই। ইভেন বাংলাদেশের চুক্তির সাথে ইউএসএ তো এই আরটিএগুলো আর অনেকগুলো দেশের সাথেই করেছে,
তারা মালয়েশিয়ার সাথে তারা করেছে, তারা কাম্বোডিয়ার সাথে করেছে, তারা তাইওয়ানের সাথে করেছে, আচ্ছা, এল সালভাদরের সাথে করেছে, অনেকগুলো কান্ট্রির সাথেই তারা করেছে, ঠিক আছে। সো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, তারা স্পেসিফিক কিছু ক্লজ রেখেছে যেখানে কিনা হচ্ছে ডাব্লিউটিওর যে সংগত, সেখানে যে আর্টিকেলগুলো আছে সেগুলোকে সে ডিরেক্টলি নাকচ করে মেনশন দিয়ে। করে সে বাইপাস করে গেছে। যেমন হচ্ছে আপনার ইউএসএর কোম্পানিগুলো সে কি কর এখানে দিবে কি না, সে তার কর এখানে জাস্টিফাই করছে কিনা, বা হচ্ছে কোনো রকমের ট্রান্সপারেন্সি এখানে সে দেখাবে কিনা, এগুলো নিয়ে কোনো কথা নাই। সো এগুলো তো বেসিক্যালি হচ্ছে সে ডাব্লিউটিওর যে সংঘগুলো আছে সেগুলো সে, বা গ্যাটের যে আর্টিকেলগুলো আছে সেগুলোকে সে এখানে অবভিয়াসলি ভায়োলেট করছে। অ্যান্ড লাইক ইন দ্য কোশ্চেন অফ যে কে ডিটারমাইন করছে এখানে মানে দুটা পক্ষই কি ঠিক আছে কি ঠিক নাই। তো আপনি যদি দেখেন এখানে আর্টিকেলের সেকশন 6 5 নম্বর আর্টিকেল, মানে 6.5 আর্টিকেল যেটা, সেটা বলা আছে যে হচ্ছে দুইটা দেশই চাইলে সে 60 দিনের নোটিশ দিয়ে বাতিল করে দিতে পারবে, ঠিক আছে। সো আপনি যদি 60 দিনের নোটিশ দিয়ে বাংলাদেশ এখন বাতিল করে দেয়, তাহলে যদি র্যাটিফাই করা হয়, ঠিক আছে, এটা এখনো র্যাটিফাই করা হয়নি, সেটা প্রশ্ন আমরা পরে যেতে পারি। বাট যখন বাতিল করে দেবে বাংলাদেশ, ধরেন বাতিল করে দিল র্যাটিফাই করার পর, তারপরে যেটা হবে সেটা হচ্ছে ইউএসএ 37% আবার সেই 37% ফেরত। ওকে। সো বাংলাদেশকে সে একটা হস্টেজ পজিশনে রাখছে, যেখানে কিন্তু বাংলাদেশ কখনোই এটাকে নাকচ করতে পারবে না। সো নাকচ করবে এটাকে, নাকচটা করার হচ্ছে আরো 3টা ক্লজ দিয়ে রাখছে ইউএসএ নিজে, যেগুলো আপনি একটু আগে বললেন, যে হচ্ছে কোনো ক্লোজ ইউএসএর কোনো শত্রুর সাথে হচ্ছে কোনো রকম এফটিএ করতে পারবে না। যদি এফটিএ করে তাহলে হচ্ছে ইউএসএ এই চুক্তি বাতিল করে দিবে এবং সাথে সাথে হচ্ছে 37% রিইম্পোজ করবে। এরকম আর তারা 3-4টা ক্লজ দিয়ে রাখছেন পুরো এগ্রিমেন্টের মধ্যে। আচ্ছা, সার্বভৌমত্বের কথাটা আপনি বললেন যে আমাদের সেলফ ডিটারমিনেশনের জায়গাটা হচ্ছে একটু কম্প্রোমাইজড হচ্ছে, সেই জায়গায় একটা চুক্তিতে বলা হচ্ছে, চুক্তির একটা ক্লজে বলা হচ্ছে যে যদি ইউএস কারোর উপর স্যাংশন দেয় অথবা কারোর সাথে ট্রেড ওয়ার শুরু করে, তাহলে বাংলাদেশেরও সরাসরি হচ্ছে ইউএস এর সাথে অ্যালাই করতে হবে। তো সেই জায়গায় আসলে বাংলাদেশ তার নিজের স্বার্থটা কতটুকু রক্ষা করতে পারবে, মানে বা ওভারঅল বিজনেসে এখানে তো মানে ক্লজটাতেই বলা আছে যে বাংলাদেশ তার কিছু করতে পারতেছে না, কিছু তাই না? করতে পারতেছে না। সো লাইক যদি ইউএসএ হচ্ছে লাগে আজকে যেমন হচ্ছে তারা ভেনেজুয়েলার নিজে কানেক্ট করছে, ঠিক আছে। সো এরকম যদি হচ্ছে সে অন্য কোনো একটা দেশের সাথে করে থাকে, ধরেন হচ্ছে সে এটা ইন্ডিয়ার সাথে করলো, ঠিক আছে, ইন্ডিয়া আমাদের নেইবার কান্ট্রি, তার সাথে আমার বিশাল বড় ট্রেডের যোগাযোগ আছে, আমি কি ট্রেড বাতিল করে দিব? এটা তো আমার নিজের অর্থনীতির জন্য আমার অর্থনীতি চলবে না। হ্যাঁ, আমি আজকে চায়নার সাথে সমস্যা, তো চায়নার সাথে অলরেডি আমাকে সংকুচিত করে রাখতেছে। চায়না আমাদের একটা বৃহত্তর ইম্পোর্টার। তো আমি কি তখন চায়নার সাথে কোনো রকমের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক রাখবো না? মার্কিন সুপ্রিম কোর্ট এই ট্রাম্পের এই শুল্ক নীতিকে অবৈধ বলে ঘোষণা করেছে এবং পরবর্তীতেও ট্রাম্প আবার পাল্টা আবার অন্য একটি আইন দিয়ে আরও 15% ট্যাক্স সে ইম্পোজ করেছে। তো এই এখনো কার্যকর হয়নি এই চুক্তিটি। তো বাংলাদেশের সরকারের কি উচিত না এই মুহূর্তে ভেবে হচ্ছে গিয়ে এটা আবার আরেকবার চিন্তা করা যে এই চুক্তিটা কি আসলে বাংলাদেশের করা উচিত কিনা? সেই জায়গা এটা তো অবভিয়াসলি একটা পার্লামেন্টারি স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাওয়া উচিত। ওকে, আমরা এখনো র্যাটিফাই করি নাই, খুবই ভালো একটা সংবাদ। চুক্তিটাও হয়েছিল একটা নির্বাচনের আগে অনির্বাচিত একটা সরকার দ্বারা। এবং লাইক সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা হচ্ছে আশা করেছিলাম যে হচ্ছে আমরা ট্রান্সপারেন্সির দিকে আগাবে, যে সরকারটা আমাদেরকে নিয়ে যাবে আমরা গভর্নেন্স সিস্টেম ইনস্টিটিউশনাল স্ট্রাকচারগুলোকে। তারা নিজেরা ডিলগুলো যে করেছেন, তারা তো শুধু ইউএসএর সাথে ডিল করেন নাই, তাড়াহুড়ো করে তারা জাপানের সাথেও তাড়াহুড়ো করে ডিল করছেন। ওকে, তারা হচ্ছে সাউথ কোরিয়ার সাথেও তাড়াহুড়ো করে ডিল করছেন। তো এই ডিলগুলো কিভাবে হয়েছে তার কোনো কিছুই আমরা জানি না। সেই ডিলগুলোর কোনো নথিপত্র আমাদের কাছে নাই, এগ্রিমেন্ট পেপারগুলো আমাদের কাছে নাই। আমরা যে ইউএস এর এগ্রিমেন্ট পেপারটা আজকে পাচ্ছি, সেটা নিয়ে আমরা কাজ করেছি, সেটা আমরা হচ্ছে ইউএসটিআর এর সাইড থেকে আমরা নিচ্ছি। ওকে, সো এই জিনিসগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং হচ্ছে আই অ্যাকচুয়ালি ওয়ান যে যারা কিনা ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন, এই ডিলগুলোর সাথে জড়িত ছিলেন, তারা হচ্ছে লোকে তাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে তারা এটা পরিষ্কার করবেন যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি হয়েছিল কি, বা এখানে অ্যাকচুয়ালি কোন ক্লজে আমরা হচ্ছে লোকে স্বাক্ষর করেছি, কোন নেগোসিয়েশনের ভিত্তিতে। অ্যান্ড কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে সরকার কি এটা
অফকোর্স এটা রিভিউর মধ্যে দিয়ে তো অবভিয়াসলি যেতে হবে, যেহেতু আমরা এখনো র্যাটিফাই করি না, এবং হচ্ছে ইউএসএ সুপ্রিম কোর্ট এটাকে অলরেডি হচ্ছে তাদের কনস্টিটিউশনের আন্ডারে এটাকে বাতিল করেছে ইম্পোর্টের মধ্যে। তো এটা অবভিয়াসলি আমাদেরকে একটা জায়গা করে দিচ্ছে, একটা মানে ব্রিদিং স্পেস দিচ্ছে যে পুরো জিনিসটাকে আবার রিএভালুয়েট করে। আমরা আবার ভেবে চিন্তে তো দেখতে পারি। এখানে আমরা যদি হচ্ছে কোনো রকমের এফটি এর মধ্যে দিয়েও যেতে চাই বা কোনো রকমের আরটি এর মধ্যে দিয়েও যেতে চাই ইউএস এর সাথে, সেখানে অবভিয়াসলি আমাদের যে বিতর্কিত ক্লজগুলো আছে, যে ক্লজগুলোর কথা আমরা বললাম এতক্ষণ, সেগুলোকে অবভিয়াসলি আন্ডার দ্য রিভিউ আনতে হবে, সেগুলোকে স্ক্রুটিনির মধ্যে আনতে হবে। এবং যদি হচ্ছে যেহেতু 37%-এর যে এক্সিকিউটিভ অর্ডারটা ছিল 37% ট্যারিফে, সেটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তো এই আরটি এর তো কোনো লিগ্যাল গ্রাউন্ড এখন এক্সিস্ট করতেছে না, তাই না? সো যদি হচ্ছে এটা তো আরও অ্যাপেলের মধ্যে দিয়ে যাবে অ্যান্ড এভরিথিং এর একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? যদি এটা মানে র্যাটিফাই করার একটা জায়গাও আসে, বা হচ্ছে আমাদের ইন দ্য ফিউচার হচ্ছে ইউএস এর সাথে একটা এফটি এর মধ্যে দিয়েও আমাদেরকে যেতে হয়, আমাদেরকে এই ক্লজগুলোকে খুব ঠান্ডা মাথায় যাচাই বাছাই করে আমার দেখতে হবে যে ইটস নট অ্যাবাউট জাস্ট আমার আইডিওলজিক্যাল স্ট্যান্ড কী হবে, আমার গ্লোবাল যে জিওপলিটিক্যাল বা জিও ইকোনমিক এরিয়াতে আমার অ্যাকচুয়ালি পজিশনটা কী হবে, সেটার দিকে আমার অ্যাকচুয়ালি নজরটা রাখা দরকার। যে হচ্ছে আমার গ্লোবাল ট্রেডে আমার পার্টনারদের সাথে, যারা এক্সিস্টিং পার্টনার আছে, তাদের সাথে আমার মার্কেট কম্পিটিটিভনেসের জায়গাটা আমার বজায় রাখতে হবে, এবং হচ্ছে ইন দ্য লং রান আমি যাতে কোনো একটা বিশাল বড় সুপার পাওয়ারের ব্লকে না ঢুকে যায়, ব্লককে মানে সরাসরি না ঢুকে যায়, আমি যাতে হচ্ছে আমার Neutral নিজস্ব থাকতে একটা পারি। পজিশন আমি যাতে আমার গ্লোবাল এরিনাতে আমি এবং রাখতে পারি। নিজেদের স্বার্থটা রক্ষা করতে পারি আর কি। আশা করি বাংলাদেশের নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, তারা এই চুক্তিটিকে আবার পুনর্বার বিবেচনা করে দেখবে, সেই আশা ব্যক্ত করে আমাদের প্রোগ্রাম আজকে আমরা এখানেই শেষ করছি।